আমার জীবনটা এমন এক পথে চলছিল যেখানে আমি নিজেকে একা এবং অবহেলিত অনুভব করতাম। আমার স্বামী আমার প্রতি ঠিক সেই ভালোবাসা বা মনোযোগ দিতেন না যা আমি আশা করেছিলাম। বিয়ের পর থেকে আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকল। আমি প্রতিদিন তার ভালোবাসার জন্য আকুল থাকতাম, কিন্তু তিনি তা বুঝতে পারতেন না। জীবনে যখনই কোনো নারী তার প্রাপ্ত সম্মান বা ভালোবাসা পায় না, তখন তার মন অন্যদিকে ঝুঁকতে পারে। আমার জীবনেও এমন একটা সময় এলো যখন আমি নিজেকে একদম একা এবং হতাশ অনুভব করলাম। আমার ভাগনা রাহুল, যে আমাদের বাড়িতেই থাকত, সে আমার এই হতাশা লক্ষ্য করত। একদিন সে আমাকে বলল, মামি, তুমি এত চিন্তিত কেন? তুমি যদি কখনো কোনো সাহায্য চাও, আমি আছি। সেই কথাগুলো আমার মনে এক ধরনের আশা জাগালো। কিন্তু আমি কখনোই এমন কিছু চাইনি যা আমাদের সম্পর্কের সীমা অতিক্রম করে। আমি শুধু চেয়েছিলাম কেউ আমার কথা শুনুক, আমার ব্যথা বুঝুক। একদিন রাতে সে আমাকে তার ঘরে নিয়ে গেল। আমাকে বিছানায় বসতে বলল। তারপর হঠাৎ করে সে আমার নাম তানিয়া এবং আমার বয়স এখন 21 বছর। আমি মনে করেছিলাম যে বিয়ে করে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। বিয়ের প্রথম রাতের পর থেকে আমার স্বামী আমাকে একবারও স্পর্শ করেননি। আমার বিয়ে হয়েছে 2 বছর আগে। আমার বিয়েটা বেশ ধুমধাম করে হয়েছিল। সেদিনের সাজ, আলো, আনন্দ সবকিছুই যেন কোনো সুন্দর গল্পের মতো ছিল। কিন্তু সেই স্বপ্নময় রাতের পর থেকে আমার স্বামী অরিন্দম যেন একেবারেই বদলে গেলেন। তিনি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন আর অবসর সময় পেলে বন্ধুদের সঙ্গে কাটাতেন। আমি ভেবেছিলাম হয়তো তিনি একটু সময় নিতে চান, হয়তো দাম্পত্য জীবনের নতুন দায়িত্বের কারণে একটু চাপ অনুভব করছেন। তাই আমি ধৈর্য ধরেছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দূরত্ব আরও বাড়তে থাকল। আমি একাকিত্বে ডুবে যাচ্ছিলাম, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। আমাদের প্রথম দেখা হয়েছিল এক আত্মীয়ের বিয়েতে। তার হাসি, তার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল। আমি মনে করেছিলাম এই মানুষটিই আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে। কিন্তু বিয়ের পর তার পরিবর্তন আমায় ধোঁয়াশার মধ্যে ফেলে দিল। কয়েক মাস পর এক রাতে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। যখন তিনি বাড়িতে ছিলেন, আমি সাহস করে জিজ্ঞেস করলাম, অরিন্দম, আমাদের সম্পর্কে কি কোনো ভুল হচ্ছে? তুমি এত দূরে দূরে থাকো কেন? তিনি চোখ তুলে আমার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বললেন, আমি খুব ব্যস্ত থাকি, তোমার এটা বোঝা উচিত। তার সংক্ষিপ্ত উত্তরে আমার কষ্ট আরও বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা কি আমার দোষ নাকি তার মন অন্য কিছুতে ব্যস্ত। আমি মনের দোটানা পড়ে গেলাম। কি করব? মা বাবার সঙ্গে কথা বলবো, নাকি চুপচাপ এই একাকিত্বকে আপন করে নেব? আমার বিবাহিত জীবন বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও বাস্তবতা ছিল একেবারেই আলাদা। আমি আর আমার স্বামী একই ছাদের নিচে থাকলেও আমাদের সম্পর্কের মধ্যে সেই উষ্ণতা ছিল না যা একজন দম্পতির মধ্যে থাকা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দূরত্ব আরও বেড়ে যাচ্ছিল। আমার মন খালি থাকত আর একাকিত্ব আমায় ঘিরে ধরত। ঠিক সেই সময়ে আমাদের পরিবারের একজন কাছের আত্মীয়, রাহুল, আমাদের বাড়িতে থাকতে শুরু করল। রাহুল ছিল প্রাণবন্ত, হাসিখুশি আর অসম্ভব যত্নশীল একজন মানুষ। তার ব্যক্তিত্বে ছিল এক অন্যরকম আকর্ষণ। একদিন আমি বারান্দায় বসেছিলাম যখন রাহুল পাশে এসে বলল, মামি, তুমি কেমন আছো? আজকাল তোমাকে একটু গম্ভীর দেখাচ্ছে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আন্তরিকতা যা আমাকে কিছুটা অবাক করল। আমি হেসে বললাম, না রে, কিছু না, একটু ক্লান্ত লাগছে। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, যদি কখনো মনে হয় কারো সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই, আমি কিন্তু আছি। তার সহজ সরল কথাগুলো আমার ভেতরের শূন্যতা একটু হলেও পূর্ণ করল। একদিন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম আর রাহুল তখন বাইরে থেকে ফিরল। আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল কিছু একটা আলাদা। সকালবেলা আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। ঠিক তখনই রাহুল হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো এবং বলল, মামি, কেমন আছো? তার কণ্ঠে ছিল চিরচেনা উচ্ছ্বাস। কথা বলতে বলতেই সে আপন করে আমাকে জড়িয়ে ধরল। তারপর হেসে বলল, নতুন বিবাহিত জীবনের কেমন চলছে? আমি হেসে উত্তর দিলাম, নতুন আর কই। 7 মাস তো কেটে গেল, এখন সবই পুরনো হয়ে গেছে। রাহুল সবসময় প্রাণবন্ত, রোমান্টিক মনের মানুষ ছিল। তাই আমি তার সামনে আমাদের দাম্পত্য জীবনের বিষয়ে কিছু বলতে চাইনি। ওর প্রশ্নের উত্তরে শুধু মৃদু হেসে রান্নায় মন দিলাম। পরের দিন সকালে আমি ঘর গোছাচ্ছিলাম আর রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। ওকে এভাবে নিজের প্রতি এত মনোযোগ দিতে দেখে আমি একটু মজা পেলাম।
কিন্তু ও এতটাই ব্যস্ত ছিল যে আমাকে খেয়াল করছিল না। আমি খেয়াল করিয়ে দিতে হাতে থাকা চুড়িগুলো খানিকটা শব্দ করালাম। শব্দে রাহুল ফিরে তাকালো, তারপর হেসে বলল, মা আমি কিছু দরকার ছিল। আমি বললাম, মা তোমার জন্য আদা চা পাঠিয়েছেন। শুনলাম তোমার গলাটা ভালো নেই। রাহুল মাথা চুলকে বলল, আমি শুধু বলেছিলাম ঠান্ডা লেগেছে। মা তো একেবারে আদা চা বানিয়ে পাঠিয়ে দিলেন। তার কথায় আমার মুখে হাসি ফুটে উঠল, কারণ ও জানত মা কোনো কিছু শুনলেই অতিরিক্ত যত্ন করতে ভালোবাসেন। আমাদের এই ছোট ছোট কথোপকথন সবসময় আনন্দের মুহূর্ত এনে দিত। রাহুলের প্রাণোচ্ছল আচরণ অনেক সময় বাড়ির পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলত। আমি মুচকি হেসে বললাম, রাহুল, তুমি তো খুবই নির্লজ্জ। তোমাকে এভাবে দেখে আমার লজ্জা লাগে। আগে কাপড় পরে নাও, তারপর কথা বলবো। সে হাসতে হাসতে শার্ট পরে নিল। আমি তখন স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। ওর ঘরে গিয়েছিলাম মাত্র কয়েক মিনিটের জন্য, কিন্তু কখন যে ২০ মিনিট কেটে গেল বুঝতেই পারিনি। ওকে আদা চা দিতে গিয়ে বললাম, এই নাও, গরম থাকতে থাকতে খেয়ে নিও। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো কাজ দেবে না। এখন আমি যাচ্ছি। ঠিক তখনই রাহুল বলে উঠল, মামি, তোমার এত তাড়া কিসের? একটু বসো না। আমি হেসে বললাম, রাতে দেরি করলে তোমার মামা ভাববে না আমি কোথায়? এটা বলে আমি ওর ঘর থেকে বেরিয়ে এলাম। আমার স্বামী রাতের বেলায় কখনো আমার জন্য অপেক্ষা করত না। আমি কখন ঘুমাতে আসছি তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। যখন ঘরে ঢুকলাম, দেখলাম সে গভীর ঘুমে আচ্ছন্ন, আমরা এক ঘরে থাকলেও। আমি মেঝেতে ঘুমাতাম আর সে বিছানায়। এই সম্পর্কের এমন পরিণতি হবে তা কি কখনো ভেবেছিলাম? বুকের ভেতর শূন্যতা নিয়ে আমি চোখ বন্ধ করলাম। রাত গভীর হতেই হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে দেখছে। ঘরের কোণ থেকে যেন কোনো এক অচেনা অনুভূতি আমাকে পর্যবেক্ষণ করছে। অন্ধকারের কারণে কিছুই স্পষ্ট দেখতে পারলাম না, তাই ভাবলাম হয়তো কল্পনা। নিজের মনকে শান্ত করে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে আমার স্বামী অফিসে চলে গেলেন আর আমি রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ পেছন থেকে কারো উপস্থিতি অনুভব করলাম। চমকে উঠে পিছনে তাকাতেই দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, এটা কি ধরনের আচরণ রাহুল? দয়া করে এসব মজা করো না। সে হাসতে হাসতে বলল, মামি, রাগ করো না। আমি তো শুধু তোমার মুড ভালো করার জন্য মজা করছিলাম। আমি বিরক্ত হলেও জানতাম ও সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে। তাই আর বেশি কিছু না বলে নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পর রাহুল বলল, মামি, বিকেলে একটু বাইরে ঘুরতে যাই? অনেকদিন হলো কোথাও যাইনি। আমি একটু ভাবলাম, তারপর রাজি হলাম। বিকেলে আমরা দুজন কাছের পার্কে গেলাম। হালকা বাতাস আর প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। রাহুল তার কলেজের গল্প শোনাচ্ছিল, আমিও হাসতে হাসতে কথা বলছিলাম। তার সঙ্গ আমাকে কিছুটা আনন্দ দিলেও আমার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। কেন যেন মনে হচ্ছিল আমি ধীরে ধীরে ওর প্রতি বেশি মনোযোগ দিচ্ছি। নিজের এই অনুভূতি আমাকে অস্বস্তিতে ফেলছিল। সন্ধ্যার দিকে রাহুল বলল, মামি, চলো একটা ভালো সিনেমা দেখে আসি। আমি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলাম, তবে মনে হলো এতে আমার মন কিছুটা পরিবর্তন হবে। তাই রাজি হয়ে গেলাম। সিনেমা দেখতে দেখতে আমরা অনেক কথা বললাম, অনেক মজা করলাম। ঠিক তখনই রাহুল হঠাৎ আমার হাত ধরল। আমি কিছুটা বিস্মিত হয়ে ওর দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। কেন যেন ওর স্পর্শে একটা আলাদা উষ্ণতা অনুভব করছিলাম, যা আগে কখনো অনুভব করিনি। আমার স্বামী কেন যেন সবসময় আমার থেকে দূরত্ব বজায় রাখতেন। আমি নিজেকে আয়নায় দেখতাম, আমি তো দেখতে বেশ ভালোই, তবে কেন তিনি আমাকে এড়িয়ে চলেন? আমি এই ব্যাপারে বড় মামির সঙ্গে কথা বলেছিলাম। বাবা মাও জানতেন, কিন্তু কেউই আমার স্বামীর সঙ্গে কথা বলতে রাজি হননি। সবাই শুধু বলতো, সময় গেলে সব ঠিক হয়ে যাবে, তোমার স্বামী একদিন তোমার হয়ে উঠবেই, কিন্তু কবে? আমি আর কতদিন অপেক্ষা করব? রাতে বিছানায় শুয়ে থাকতাম, মনে হতো যেন আমি মরুভূমির তৃষ্ণার্ত এক পথিক যে একটু শান্তির জল খুঁজছে। কিন্তু আমার স্বামীকে যেন এসবের কিছুই ছুঁতে পারত না। একটি মেয়ের জীবন শুধু অর্থ আর ভালো খাবারের জন্য নয়, তার আরও কিছু চাহিদা থাকে, তারও কিছু স্বপ্ন থাকে। কিন্তু আমার স্বপ্নগুলো একে একে ফিকে হয়ে যাচ্ছিল। সেদিন সন্ধ্যায় আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে বসেছিলাম। আচমকা এক ঝাপটা বাতাস এসে প্রদীপের শিখা নিভিয়ে দিল। আমার শাশুড়ি পাশেই ছিলেন। তিনি বড় বড় চোখ করে আমাকে দেখে বললেন, এটা কি অপশকুন করলে তুমি? নিশ্চিন্ত মনে প্রদীপটা আবার জ্বালিয়ে দিলাম, কোনো কথা বললাম না। তারপর ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পর হঠাৎ হাওয়া বইতে শুরু করল আর প্রদীপের আলো আবার নিভে গেল।
অজানা এক আশঙ্কায় মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। ঠিক তখনই আমি অনুভব করলাম শরীরের ভেতরে কিছু পরিবর্তন হয়েছে। সমস্যা হলো, বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই ছিল না, আর স্বামীও তখন বাইরে ছিলেন। আমি এক ধরনের অস্বস্তিতে পড়ে গেলাম। এখন কি করব? রাহুলকে জানাবো কিনা তা নিয়েও দ্বিধায় ছিলাম, আবার কাউকে পাঠানোর মতো কোনো ব্যবস্থাও করতে পারছিলাম না। আমি শাশুড়িকে কিছু বলতেও পারছিলাম না, আবার কাউকে কিছু জানাতেও দ্বিধা লাগছিল। তাই চুপচাপ নিজেই বাজারের দিকে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর প্রয়োজনীয় জিনিস কিনে যখন ফিরলাম, তখনই শাশুড়ি আমাকে দেখে প্রশ্ন করলেন, তুমি এখন বাইরে গিয়েছিলে? এই সময় যাওয়ার কি দরকার ছিল? আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে ঘরে ঢুকে গেলাম। কিন্তু তিনি চুপ থাকলেন না। বললেন, তোমার তো এখন বিশ্রামের দরকার, তবুও এভাবে বাইরে গেলে? নিজের শরীরের খেয়াল রাখো, এটা আমাদের পরিবারে চলে না। আমি ওনার কথায় কিছু বলিনি, কিন্তু ভিতরে ভিতরে মনটা খুব খারাপ হয়ে গেল। আসলে আমারও তো কোনো উপায় ছিল না। এরপর আচমকা পেটে ব্যথা শুরু হলো। আমি বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম আমার স্বামী বাসায় ফিরেছে। কিন্তু সে আমার দিকে একবারও তাকালো না, সরাসরি ছাদে উঠে গেল। আমি চোখের কোণে জল অনুভব করলাম, কিন্তু কিছু বলার ছিল না। এমন সময় রাহুল এসে বলল, মামি, তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়লাম, কিছু বললাম না। সে তখন শাশুড়িকে বলল, মামির এখন বিশ্রাম দরকার, তুমি ওনাকে একটু শান্তিতে থাকতে দাও। তার কণ্ঠে এক ধরনের আন্তরিকতা ছিল, যা শুনে আমি একটু শান্তি পেলাম। শাশুড়ি কিছু বললেন না, হয়তো বুঝতে পেরেছিলেন যে তিনি কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছেন। আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, কত ভালো হতো যদি আমার স্বামীও আমার প্রতি একটু খেয়াল রাখত। সারাদিনের ক্লান্তি আর অপমানের ভার নিয়ে আমি ঘরের এক কোণে বসে কাঁদছিলাম। চোখের জল থামানোর শক্তিও যেন আর অবশিষ্ট ছিল না। এমন সময় দরজার সামনে কেউ দাঁড়িয়ে রইল। আমি চোখ তুলে তাকাতেই দেখি রাহুল। সে ধীরে ধীরে আমার পাশে এসে বসল। তারপর এক মুহূর্ত চুপ থেকে বলল, আপনি ঠিক আছেন তো মামি? আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে কাঁদতে লাগলাম। রাহুল একটা নরম কাপড় দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিল। সে হয়তো কিছু বলতো, কিন্তু তখনই বাইরে থেকে শাশুড়ির ডাক এলো, রাহুল, তুই কোথায়? সে আমার দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে গেল। সেই রাতেও আমার স্বামী একবারও জানতে চায়নি আমি খেয়েছি কিনা, কেমন আছি। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না, আমি কি এমন ভুল করেছিলাম যে এমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলাম, যে আমার কষ্টের একটু তোয়াক্কা করে না। সারারাত হলরুমে একা বসে কাঁদছিলাম, কিন্তু কেউ এলো না। একমাত্র রাহুলই ঘর থেকে বেরিয়ে এলো। সে আমার হাত ধরে বলল, এভাবে কাঁদবেন না, চলুন আমার ঘরে বসুন। সে আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসতে বলল। তারপর নিজের ওয়ার্ডরোব থেকে একটা সুন্দর শাড়ি বের করে আমার হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য এনেছিলাম, কিন্তু দেওয়ার সুযোগ পাইনি। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ তার দেওয়া শাড়িটা দেখছিলাম। রাহুল তখন আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য মজা করতে লাগলো, আমার গাল টিপে দিল, গুদগুদিয়ে হাসানোর চেষ্টা করল। কিছুক্ষণের মধ্যেই আমার কান্না থেমে গেল। আমি অজান্তেই হাসতে লাগলাম। তারপর আমি একটু অসহায় কণ্ঠে বললাম, আমার পেটটা প্রচণ্ড ব্যথা করছে। রাহুল সঙ্গে সঙ্গে উঠে গেল। তারপর গরম দুধের গ্লাস হাতে নিয়ে ফিরে এলো। এই নিন মামি, একটু খেলেই ভালো লাগবে। আমি আস্তে আস্তে দুধটা খেলাম। সত্যিই কিছুক্ষণ পর ব্যথা কমে এলো। রাহুল আমার পাশে বসে বলল, আপনি একদম চিন্তা করবেন না মামি, আমি সবসময় আপনার পাশে আছি। আপনার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। তার কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো, কিন্তু মনে একটু হলেও শান্তি পেলাম। জীবনে একজন সঙ্গীর উপস্থিতি এবং পারস্পরিক বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন নতুন একটি পোশাক উপহার পেলাম, তখন সেটা নিয়ে নিজের ঘরে চলে এলাম। বিগত কয়েকদিন ধরে বাড়ির কেউই আমার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছিল না, কিন্তু রাহুল ছিল ব্যতিক্রম। ধীরে ধীরে তার প্রতি আমার এক ধরনের আকর্ষণ তৈরি হতে লাগলো, কারণ আমি এমন একজন মানুষ খুঁজছিলাম যে আমাকে সম্মান দেবে এবং সত্যিকারের খুশি দিতে পারবে। রাহুল আমার প্রতি যত্নবান হয়ে উঠছিল। প্রতিদিন রাতে সে আমার জন্য উষ্ণ দুধ নিয়ে আসত এবং হাসি খুশি পরিবেশ তৈরি করার চেষ্টা করত। মনে হচ্ছিল এই বাড়িতে আমার অস্তিত্ব কেউ অনুভব করুক বা না করুক, রাহুল ঠিকই অনুভব করছে। তবে আমি বুঝতে পারিনি যে সময়ের সাথে সাথে এই সম্পর্কের মাত্রা পরিবর্তিত হতে পারে। কয়েকদিন পর আমার স্বামী কর্মসূত্রে শহরের বাইরে যান এবং শাশুড়িও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে কয়েকদিনের জন্য বাইরে চলে যান। ফলে বাড়িতে শুধু আমি আর রাহুলই থাকলাম।
ইতিমধ্যেই আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেদিন পরিবেশ কিছুটা ভিন্ন হয়ে উঠল। আমি আমার ঘরে ছিলাম, হঠাৎ রাহুল সেখানে এসে বসল এবং কথোপকথন শুরু করল। কিছুক্ষণ পর সে বলল, মামি, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তবে আগে প্রতিশ্রুতি দাও যে সত্যি উত্তর দেবে। আমি ভেবেছিলাম সে হয়তো আবার কোনো মজার প্রশ্ন করবে, তাই সম্মতি দিলাম, কিন্তু তার প্রশ্ন শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে জানতে চাইল, মামি, তোমার দাম্পত্য জীবন কেমন চলছে? তোমরা কি একসাথে থাকো? আমি কিছু বলার আগেই সে আবার বলল, আমি জানি তুমি কিছু বলবে না, কিন্তু আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি যে তুমি খুশি নও। তার কথা শুনে আমি চুপচাপ বসে রইলাম, কারণ এই বাড়িতে একমাত্র সেই ছিল যে আমার খোঁজখবর রাখত। রাতের নীরবতা যেন আরও গভীর হয়ে উঠেছিল। রাহুল পাশে বসে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে যেন অগোচরে কিছু প্রশ্ন ছিল, কিন্তু সে কখনো জিজ্ঞেস করার সাহস করেনি। আজ বাড়িতে শুধু আমরা দুজন, তাই সে বলল, মামি, যদি তোমার মন খারাপ থাকে তাহলে আজ নিজের মনের কথা খুলে বলো। আমি তোমার পাশে আছি। তার কথাগুলো শুনে আমার ভেতরের সব চাপা কষ্ট যেন বেরিয়ে এলো। আমি অঝরে কাঁদতে লাগলাম এবং সব কিছু বলে ফেললাম। আমি একজন স্ত্রী হয়ে স্বামীর পাশে থেকেও অপূর্ণ ছিলাম। সংসার জীবনের অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু সবই যেন অধরা থেকে গেছে। রাহুল গভীরভাবে শুনছিল। কিছুক্ষণ পর সে বলল, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি, মামি। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন আশা করে, কিন্তু যদি সে তা না পায় তাহলে কষ্ট তো হবেই। তার কথায় সান্ত্বনার সুর ছিল। আমি হতবাক হয়ে গেলাম, কারণ এই কথাগুলো আমি কারো কাছ থেকে কখনো শুনিনি। আমি নীরবে বসে রইলাম, মনের ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে সে কিছু বলার আগে আমি নিজেই নিজের অনুভূতিগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। রাত গভীর হচ্ছিল, আমি আমার ঘরে চলে গেলাম। জানালার বাইরে চাঁদের আলো পড়ছিল, আর মনে হচ্ছিল আজকের এই মুহূর্ত আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। সকালের শান্ত পরিবেশে এক নতুন পরিবর্তনের আভাস ছিল। আমার মন ছিল আনন্দে ভরা, আর মনে হচ্ছিল যেন সবকিছুই এক নতুন মাত্রা পেয়েছে। বাড়ির পরিবেশও আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছন্দ লাগছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখলাম। এক নতুন আত্মবিশ্বাস আমার চোখে ফুটে উঠেছিল। রাহুলের মুখেও প্রশান্তির ছাপ ছিল। সে সেদিন আমাকে একটি পার্লারে নিয়ে গেল, যেখানে আমাকে সুন্দরভাবে সাজানো হলো। মনে হচ্ছিল জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি আলাদা। সে সবসময় আমাকে আনন্দ দিতে চায়। এর মধ্যেই আমাদের বাড়ির রুটিনে একটু পরিবর্তন আসতে শুরু করেছিল। তবে হঠাৎ করেই সবকিছু বদলে গেল যখন শাশুড়ি মা নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরে এলেন। তিনি আসার সাথে সাথেই কিছুটা সন্দেহ প্রকাশ করলেন এবং আমাকে রান্নাঘরে গিয়ে চা তৈরির নির্দেশ দিলেন। আমি হেসে বললাম, আমার হাতের চা কি আপনার জন্য শুভ হবে? তিনি আমার কথায় অসন্তুষ্ট হলেন এবং সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ডেকে পাঠালেন। তখন বাড়ির বাইরে ছিলেন, কিন্তু মায়ের ফোন পেয়ে দ্রুত রওনা দিলেন। তবে পথে তার ছোটখাটো দুর্ঘটনা ঘটে এবং সে আহত হয়ে হাসপাতালে ভর্তি হল। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে হাসপাতালে ছুটে গেলাম। চিকিৎসকেরা বললেন তার একটি পায়ে চোট লেগেছে এবং কিছুদিনের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে। অপারেশনের পর সে হুইলচেয়ারে বাড়ি ফিরল এবং আমি তার দেখাশোনা করতে থাকলাম। এদিকে শাশুড়ি মা কিছুদিন যত্ন নেওয়ার পর ক্লান্ত হয়ে পড়লেন এবং বললেন, আমি আর পারছি না, তুমি নিজেই এখন তার যত্ন নাও। রাতের খাবারের পর রাজেশ আমাদের ঘরে এলেন, আর আমি বুঝতে পারলাম জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। রাতের নীরবতা যেন বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছিল। রাজেশ হুইলচেয়ারে বসে চুপচাপ একটি বই পড়ছিল। রাতের খাবার শেষ করেই শাশুড়ি মা তার ঘরে চলে গেলেন, আর আমি রান্নাঘরে গিয়ে কাজ করছিলাম। ঠিক তখনই রাহুল সেখানে এসে আমার দিকে তাকিয়ে হাসল। সে ইশারায় আমাকে ডাকল, যেন কিছু বলতে চায়। আমি রান্নার কাজ শেষ করলাম, তারপর তার ঘরের দিকে গেলাম। রাহুলের ঘরটাকে সেদিন যেন অন্যরকম লাগছিল। হালকা নরম আলো আর একটা মৃদু সুগন্ধে পরিবেশটা বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। সে আমাকে দেখে হাসল এবং বলল, তুমি আজকে অসম্ভব সুন্দর লাগছে। আমি লজ্জায় একটু হেসে ফেললাম। রাহুল এগিয়ে এসে বলল, আজ তোমার সাথে একটু ভালো সময় কাটাতে চাই। অনেক কথা বলার ছিল। আমি চুপচাপ ছিলাম, কিন্তু তার চোখের ভাষায় যেন এক গভীর অনুভূতি লুকিয়েছিল। আমরা দুজনে গল্পে ডুবে গেলাম, যেন সময়ের কোনো হিসাব নেই। তার কথা, তার হাসি আর তার স্নিগ্ধ আচরণ আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। মনে হচ্ছিল জীবনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেছে। রাত বাড়ছিল, অথচ আমাদের কথা শেষ ছিল না।
আমাদের মধ্যেকার সম্পর্ক যেন নতুনভাবে রং ছড়াচ্ছিল। রাত গভীর হতে চলেছিল, আমি আর রাহুল গল্পে মগ্ন ছিলাম। আমাদের কথার ফাঁকে কখন যে সময় কেটে যাচ্ছিল তা টেরও পাইনি। ঠিক তখনই দরজার সামনে একটি ছায়া দেখা গেল। রাজেশ, সে দরজার কাছে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছিল। তার চোখ জ্বলজ্বল করছিল রাগে। হঠাৎ করেই সে বলে উঠল, আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছিলে না? আমি অসুস্থ অবস্থায় শুয়ে আছি, আর তুমি এখানে। আমি চমকে উঠলাম, কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু রাজেশের কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল। তুমি কি এখন আমার স্ত্রী নও? নিজের দায়িত্ব ভুলে গিয়ে অন্যের সঙ্গে সময় কাটানোই তোমার নতুন স্বভাব। তার কথাগুলো আমাকে আহত করল, কিন্তু আমি শান্তভাবে বললাম, তুমি যা ভাবছ বিষয়টা তেমন নয়। আমি এখানে এসেছি কিছু জরুরি বিষয়ে কথা বলতে। রাজেশ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তাহলে কি নতুনভাবে নিজের জীবন সাজাতে চাও? এতদিন তো আমার দিকে ফিরেও তাকাওনি, আর এখন অন্য কারো সঙ্গে নতুনভাবে জীবন গড়তে চাও? তার এই কথায় আমার হৃদয় একটা ব্যথা ছুঁয়ে গেল। এতদিন আমি নীরবে সব সহ্য করেছি, কিন্তু আজ আর পারলাম না। আমি বললাম, তুমি কি জানো একজন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত? তুমি কি কখনো আমাকে সত্যিকার অর্থে আপন করে নিতে চেয়েছিলে? তুমি নিজেই কি তোমার স্বামীসুলভ দায়িত্ব পালন করেছ? রাজেশ একটু থমকে গেল। আমি বলে চললাম, তুমি সবসময় আমার চেহারা নিয়ে কটাক্ষ করেছ, আমার অনুভূতিগুলোর কদর করনি। আজ যখন আমি নিজেকে ভালো রাখতে শিখেছি, তখন তোমার সমস্যা হচ্ছে? রাজেশ বিরক্ত স্বরে বলল, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার আর রাহুলের মধ্যে কি চলছে। আমি কি কিছুই বুঝি না? আমি শান্তভাবে বললাম, তুমি যা ভাবছ তা সত্য নয়। আমি শুধু নিজের একটা সুখের মুহূর্ত চেয়েছিলাম, যা তুমি আমাকে কখনো দাওনি। রাহুল শুধুই আমাকে ভালো রাখতে চেয়েছে, সে কখনো ভুল কিছু ভাবেনি। কিন্তু যদি তুমি কখনো আমার অনুভূতির কদর করতে, তাহলে হয়তো আজ এই পরিস্থিতি তৈরি হতো না। রাজেশ চুপ হয়ে গেল। ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর তখনই রাহুল কথা বলা শুরু করল। সে শান্ত কণ্ঠে বলল, মামি, তোমার বাবার শেষ ইচ্ছার কথা মনে আছে? তিনি আমাকে একটি দায়িত্ব দিয়েছিলেন, তোমার পাশে থাকার জন্য। তিনি জানতেন তোমার জন্য সময়টা কঠিন হতে পারে। তিনি চেয়েছিলেন আমি যেন তোমাকে শক্ত হতে শেখাই, তোমার মূল্য সবাইকে বোঝাতে পারি। আমি বিস্মিত হয়ে তাকালাম রাহুলের দিকে। সে বলে চলল, জামাইবাবু, আপনি এতদিন কিছু বিষয় বোঝেননি, কিন্তু এখন সময় এসেছে বোঝার। সম্পর্কের মূল্য শুধু একজন নয়, দুজনকেই বুঝতে হয়। মামি কখনো আপনার বিরুদ্ধে কিছু বলেননি, সবসময় আপনাকে সম্মান দিয়েছেন। কিন্তু আপনি কি কখনো তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেছেন? রাহুলের কথাগুলো রাজেশের মনে গভীর প্রভাব ফেলল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন নিজের ভুলগুলো উপলব্ধি করার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি বুঝতে পারছি আমি কোথাও ভুল করেছিলাম। আমার ব্যবহার তোমার প্রতি ঠিক ছিল না। তার কণ্ঠে অনুশোচনা ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করো। আমি বুঝিনি তুমি কতটা কষ্ট পেয়েছ। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, তারপর বললাম, ভুল বোঝাবুঝি আমাদের জীবনের অংশ। কিন্তু সম্পর্ককে রক্ষা করতে হলে আমাদের একে অপরকে বুঝতে শিখতে হবে। এই পরিবর্তন আমাদের পরিবারের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিল। রাজেশ বুঝতে পারল সম্পর্কের মধ্যে বোঝাপড়া কতটা জরুরি। আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমতে লাগল। রাহুল সবসময় আমাদের পাশে ছিল। পরিবারকে একত্রে রাখার জন্য তার অবদান ছিল অপরিসীম। অবশেষে আমরা সবাই একসঙ্গে সুখী জীবনের পথে এগিয়ে যেতে শুরু করলাম। ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের এক নতুন অধ্যায় শুরু করলাম। আমার জীবনের এই পরিবর্তনের পেছনে ছিল একমাত্র আমার ভাগনা রাহুল। তার জন্যই আজ আমি নিজেকে সম্মান করতে শিখেছি এবং পরিবারে নিজের জায়গাটা বুঝতে পেরেছি। যদি রাহুল না থাকত, তাহলে হয়তো আমি নিজের আত্মসম্মান পুরোপুরি হারিয়ে ফেলতাম। রাহুল আমাকে বোঝালো একজন স্ত্রী এবং একজন বোমার সম্মান থাকা উচিত। সম্পর্ক কেবল দায়িত্ব নয়, ভালোবাসা এবং সম্মানের উপর ভিত্তি করেই টিকে থাকে। আমার স্বামী কখনো আমাকে বোঝার চেষ্টা করেনি, আর শাশুড়ি সবসময় আমাকে দোষারোপ করতেন। কিন্তু একমাত্র রাহুলই আমাকে গুরুত্ব দিত, আমাকে সম্মান করত। ধীরে ধীরে রাহুলের কথাগুলো আমার স্বামী এবং শাশুড়ির মনোভাব পরিবর্তন করে দিল। তারা বুঝতে পারল রূপ বা গড়ন নয়, একজন স্ত্রীর সবচেয়ে বড় পরিচয় তার ভালোবাসা ও সঙ্গ। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি বোঝাপড়া ও সম্মান কতটা জরুরি। রাহুলের সমর্থন এবং পরামর্শ আমার জীবনকে বদলে দিয়েছে।
এখন আমাদের পরিবারে ইতিবাচক পরিবর্তন এসেছে। আমরা সবাই একসঙ্গে সুখী থাকার চেষ্টা করছি। এটা ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়, যা আমাকে আত্মসম্মান এবং আনন্দের এক নতুন পথ দেখিয়েছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? কমেন্টে জানান। আপনার ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও দারুণ গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন গল্প মিস না করতে বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।